নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শুরুর খবর সুপ্রিম কোর্টের, শুরুর খবর নয়াদিল্লির। তার কারণ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে বড় ব্রেক। ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে 1 ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের। পাশাপাশি হোম টাস্ক বেঁধে দিল সুপ্রিম কোর্ট ইডির জন্য। চার্জশিট এবং তারপরে ট্রায়াল শেষ করতে হবে 1 তারিখের মধ্যেই এবং পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে। নয়াদিল্লি থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছে মৈত্রী। একবার মৈত্রী থেকে জেনে নিতে চাইব, মৈত্রী, কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এই বিষয়ে? দেখো, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ তারা যখন আজকে এই জামিন মামলার রায় শোনাচ্ছিলেন সেই সময় তারা বলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেগুলোকে তারা কোনোভাবেই খণ্ডন করছেন না বা সেগুলো নিয়ে তারা কোনো বক্তব্য পেশ করছেন না। কিন্তু একজন অভিযুক্ত তিনি দিনের পর দিন তিনি জেলবন্দি থাকতে পারেন না, ফলে দুপক্ষের মধ্যেই দুটি ক্ষেত্রের মধ্যে একটা ব্যালেন্স করার অত্যন্ত প্রয়োজন রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ বেশ কিছু শর্ত আরোপ করে দিয়েছেন। তার মধ্যে বেশ কিছু শর্ত রয়েছে ট্রায়াল কোর্ট এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জন্য। যেমন বলা হয়েছে ট্রায়াল কোর্টকে যে 31শে ডিসেম্বর অথবা শীতকালীন যে ছুটি রয়েছে সেই ছুটি পড়ার আগে, যেটা হুইচএভার ইজ আর্লিয়েস্ট, চার্জ ফ্রেম করে দিতে হবে। কারণ ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে কিন্তু চার্জ ফ্রেমিং এখনো বাকি রয়েছে, ফলে চার্জশিটের যে অংশটা শেষ করে ফলে চার্জ ফ্রেম করে দিতে হবে ট্রায়াল কোর্টকে। এবং ইডির জন্য যে নির্দেশ রয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ রয়েছে তাদের প্রত্যেকের জিজ্ঞাসাবাদ শেষ করে ফেলতে হবে জানুয়ারির মধ্যে, অর্থাৎ জানুয়ারির 3য় সপ্তাহের মধ্যে এই জিজ্ঞাসাবাদ শেষ করে ফেলতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। এবং এই দুটি কাজ যখনই শেষ হবে তখনই ট্রায়াল কোর্ট থেকে জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে এই যে গোটা প্রক্রিয়াটা, অর্থাৎ সাক্ষ্য প্রমাণদের জিজ্ঞাসাবাদ, সেই প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে। কিন্তু এখানে দাঁড়িয়ে একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন 1 ডিসেম্বরের জন্য দিন ধার্য করেছেন, একই সঙ্গে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের জন্যও কিন্তু একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাস্ক বেঁধে দিয়েছে আজকে সর্বোচ্চ আদালত। তার কারণ সামনে বেশ কিছু ছুটি রয়েছে এবং এই সময়ের মধ্যেই তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষ করে চার্জ ফ্রেম করে ট্রায়াল শুরু করে দিতে হবে, সেই চাপটি রয়েছে। ফলে এই যে বছরের পর বছর ধরে অভিযুক্তদের জেলে বন্দি করে রাখা, আমরা একাধিক মামলায় দেখেছি, পিএমএলএ মামলায়, যে অভিযুক্তদের বন্দি করে রাখা হয় বছরের পর বছর কিন্তু ট্রায়ালই শুরু হয় না। এবং এই মর্মে একাধিক ব্যক্তি তারা জামিন পেয়ে গিয়েছেন, তার কারণ ট্রায়াল শুরু হতেই অনেক দেরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ব্যালেন্স করার চেষ্টা করেছেন আজকে বিচারপতিরা। এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের জন্য কোথাও যেন এই জায়গাটাও ভীষণভাবে উঠে আসছে আজকের এই পর্যবেক্ষণে, যে ট্রায়াল শেষ করতে হবে যত দ্রুত সম্ভব। অনন্তকাল ধরে ট্রায়াল চলতে পারে না, অনন্তকাল ধরে এই চার্জশিট বা এই যাবতীয় বিষয় চলতে পারে না। চার্জ গঠন করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে এবং ট্রায়াল শেষ করে দিতে হবে 1 ফেব্রুয়ারির মধ্যে, জামিন দিতে হবে 1 ফেব্রুয়ারির মধ্যেই জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। এবার দেখা যাক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিভাবে এগোয়, কিভাবে তারা তাদের ট্রায়াল করায় বা ট্রায়াল শেষ হয়, সেদিকেও আমাদের নজর থাকবে। আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরদার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিভাবে দেখছেন তিনি? বেশিরভাগ শর্তই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ত্বরান্বিত করার জন্য শর্ত দিয়েছে। কারণ বারবার সুপ্রিম কোর্ট সন্দিহান হয়েছেন যে এই মামলাগুলোর তদন্তের নামে বহু মানুষ আটকে থাকেন। তাই জন্য ওনারা বলেছেন যে এত তারিখের মধ্যে চার্জ ফ্রেম করতে হবে, ভালনারেবল উইটনেসদেরকে এত তারিখের মধ্যে তাদের এভিডেন্স গ্রহণ করতে হবে এবং সবকিছু পরে ওনারা বলেছেন যে 1 ফেব্রুয়ারি হি শ্যাল বি রিলিজড অন বেল। 1.5 মাসের মধ্যে তাদেরকে এই মামলার অনেকটা ত্বরান্বিত করতে হবে, যেটা আমার মনে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর এবার সেট নিয়েও কলেজ সার্ভিস কমিশন কড়া পদক্ষেপ করছে। কিছু সেটের কোশ্চেন পেপারে এবার কিউআর কোড থাকবে, তাতে কি সুবিধা হবে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন সরাসরি। সোমরাজ, কিউআর কোড রাখা থাকছে কেন, কি সুবিধা হবে এতে?
দেখো, কলেজ সার্ভিস কমিশন যে সেট অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট নেবে মূলত অধ্যাপক নির্ণয়ের জন্য যোগ্যতা মানের যে পরীক্ষা, সেই পরীক্ষা হচ্ছে চলতি সপ্তাহেরই রবিবার, অর্থাৎ আর কদিন বাদই পরীক্ষা রয়েছে। এবং সেই সেটের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিশেষ করে যাতে প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ বা প্রশ্নপত্র নিয়ে যাতে স্বচ্ছতা বজায় থাকে। তুমি জানো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিউআর কোড ব্যবহার করা হয়েছিল প্রশ্নপত্রে, যাতে প্রশ্নপত্রের ছবি তুলে কোনো রকম ভাইরাল হবার ঘটনা না ঘটে, বা যদি কেউ বা কারা করে তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে চিহ্নিত করে নেওয়া যাবে। সেই ধাঁচেই কলেজ সার্ভিস কমিশন এবার সেটের প্রশ্নপত্র করেছে, অর্থাৎ সেটের প্রশ্নপত্রে থাকছে কিউআর কোড। সেই কিউআর কোডের মাধ্যমে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে কোনো অসৎ উপায় অবলম্বন করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করা হবে এবং সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। তার জন্যই সেট পরীক্ষার প্রশ্নপত্রে এবার কিউআর কোড ব্যবহার করা থাকছে। শুধুমাত্র প্রশ্নপত্রে কিউআর কোড নয়, এবার উত্তরপত্র যাতে নিরাপত্তার সঙ্গে পরীক্ষা কেন্দ্রগুলি থেকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া যায়, তার জন্য এবার যে ট্রাঙ্কে উত্তরপত্র থাকে সেই ট্রাঙ্কগুলি এবার পাসওয়ার্ড লক প্রোটেক্টেড থাকবে, অর্থাৎ কোনো তালা চাবি ব্যবহার করা হবে না, পাসওয়ার্ড লক প্রোটেক্টেড থাকবে, যাতে যে উত্তরপত্রে লিখেছেন পরীক্ষার্থীরা সেই উত্তরপত্রগুলি যাতে সুরক্ষিত থাকে পরীক্ষা কেন্দ্র থেকে নিয়ে আসার সময়। কারণ অনেক সময় অভিযোগ ওঠে যে উত্তরপত্র হারিয়ে যায় বা উত্তরপত্র পাওয়া যায় না, তাই এক্ষেত্রে পাসওয়ার্ড লক প্রোটেক্টেড থাকবে এবং সেই পাসওয়ার্ড লকের নম্বর কয়েকজন মাত্র জানতে পারবেন, যাতে আরো স্বচ্ছ হয় পরীক্ষা প্রক্রিয়া যাতে আরো স্বচ্ছ হয়, তার জন্য প্রযুক্তির ব্যবহার, সম্রাজ। এবং ঠিক এইরকমই প্রযুক্তির ব্যবহার এবার করা হচ্ছে যে কোনো ভবন, সেতু বা ব্রিজ, মানে রাস্তা সংরক্ষণের ক্ষেত্রেও। সেক্ষেত্রে এই সেতু বা যে কোনো ভবন সেগুলো কোন পরিস্থিতিতে রয়েছে তা দেখার জন্য নিয়মিত পর্যবেক্ষণ করবেন বা নিয়মিত ভিজিট করবেন আধিকারিকরা, এবং যাবতীয় তথ্য সব অ্যাপে থাকবে। সম্রাজ, এই অ্যাপ কিভাবে কাজ করবে? যে কোনো তথ্য যদি কোনো ভবন সম্পর্কে, তা কি সবার পক্ষে দেখা সম্ভব ওই অ্যাপের মাধ্যমে, নাকি এটা শুধুমাত্র সরকারি আধিকারিকদের কাজের জন্য এবং নথি যাতে ডিজিটাইজড হয় সেই জন্য এই অ্যাপের ব্যবহার হবে? দেখো, প্রথমতই যেটা প্রায়শই অভিযোগ ওঠে যে সরকারি পরিকাঠামোগুলিতে নজরদারির উদাসীনতা, অর্থাৎ রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো গড়ে তোলে, সে সেতুই বলো, সে হাসপাতালই বলো, সে স্কুলই বলো, কলেজই বলো বা ICDS সেন্টারই বলো, পরিকাঠামো গড়ে তোলা হলেও সেই পরিকাঠামোগুলিতে রক্ষণাবেক্ষণ বা নজরদারির অভাব থেকে যায়, আর তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ওঠে। আর সেই কারণেই রাজ্য অর্থ দপ্তরের তরফে একটি অ্যাপ চালু করা হচ্ছে, যে অ্যাপ খুব শীঘ্রই কার্যকরী হবে। এই অ্যাপের মাধ্যমে প্রত্যেকটি জেলা শাসক থেকে শুরু করে ব্লক স্তরের আধিকারিকদের প্রতি সপ্তাহে অন্তত একবার তাদের আওতার অধীনে থাকা বিভিন্ন সরকারি পরিকাঠামোগুলিতে পরিদর্শন করতে হবে। পরিদর্শন করার পর তারা কি ধরনের তথ্য দেখলেন বা সেই পরিকাঠামোগুলি যেগুলি পরিদর্শন করলেন সেগুলি রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে নাকি বা মেরামতির প্রয়োজন রয়েছে নাকি, সেগুলো ওই অ্যাপে নথিভুক্ত করতে হবে। সরকারি আধিকারিক হিসেবে কে যাচ্ছেন, কোথায় গেলেন, কোন পরিকাঠামোটি দেখলেন সেটিও অ্যাপে আপলোড করতে হবে, এবং তারা যে যাচ্ছেন কোন সময় যাচ্ছেন তার জন্য জিও ট্যাগিংও করা হবে অ্যাপের মাধ্যমে, অর্থাৎ অ্যাপের মাধ্যমেই তাদেরকে ছবি তুলতে হবে যে পরিকাঠামো অর্থাৎ সরকারের যে জায়গা তারা পরিদর্শন করবেন। এবারে যেটা প্রশ্ন আসে, এই অ্যাপের মাধ্যমে পরিদর্শন হলে অর্থাৎ পরিকাঠামোগুলি কোন অবস্থায় রয়েছে সেটি পরিদর্শন করার পরে 3 রকমের ব্যবস্থা করা থাকছে রাজ্যের তরফে, অর্থাৎ যদি কোনো পরিকাঠামো নির্মাণের প্রয়োজন না হয় তাহলে সেখানে দিতে হবে সবুজ রং, যদি নির্মাণ বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় তাহলে দিতে হবে সবুজ রং, আর জরুরি ভিত্তিতে রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে দিতে হবে লাল রং। এই অ্যাপটাকে এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে, অর্থাৎ সরকারি স্তরে যে পরিকাঠামোগুলি রয়েছে সেই পরিকাঠামোগুলিতে যাতে রক্ষণাবেক্ষণ ও নজরদারি হয়, সেই কারণেই রাজ্য সরকারের তরফে এই অ্যাপ চালু করা হচ্ছে। রাজ্যের ধন্যবাদ সম্রাজ, ধন্যবাদ।